আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আগামী 8ই আগস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, গণনা 12ই আগস্ট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আইজিএম হাসপাতাল সংলগ্ন হরিজন কলোনিতে নবনির্মিত হরিজন আবাসনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিয়েনায় অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের দুটি খেলায় শরৎ সংঘ উমাকান্ত কোচিং সেন্টার জয়লাভ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে শুধুমাত্র ত্রিস্তর পঞ্চায়েত এলাকায় নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, আগামীকাল নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামীকাল থেকেই মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 18 জুলাই। মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে 19 জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 22 জুলাই। ভোট নেওয়া হবে আগামী 8ই আগস্ট। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ভোট গণনা করা হবে আগামী 12ই আগস্ট। সমগ্র নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে আগামী 17ই আগস্টের মধ্যে। শ্রী চৌধুরী জানান, ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। ভোটদানের সুবিধার্থে ত্রিস্তর পঞ্চায়েতের জন্য 3 রঙের ব্যালট পেপার ব্যবহার করা হবে। তিনি জানান, 606টি গ্রাম পঞ্চায়েতে আসন থাকবে 6370টি, 35টি পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 423 এবং 8টি জেলা পরিষদে আসন রয়েছে 116টি। তিনি আরও জানিয়েছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীরা যাতে অবাধে মনোনয়নপত্র জমা দিতে পারেন তার জন্য ব্লকগুলিতেও পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা থাকবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 18 জুলাই পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে বলে তিনি উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস, রাজ্য পুলিশের এআইজি আইন শৃঙ্খলা এল ডার্লং এবং এআইজি জয়ন্ত চক্রবর্তী বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আইজিএম হাসপাতাল সংলগ্ন হরিজন কলোনিতে নবনির্মিত হরিজন আবাসনের উদ্বোধন করেন। তিনি বলেন, এই আবাসন নির্মাণের জন্য সুবিধাভোগীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। আবাসন নির্মাণে ব্যয় হয়েছে 2,93,00,000 টাকা। এর মধ্যে 1,46,00,000 টাকা ওপরে ব্যয় হয়েছে স্পেশাল ডেভেলপমেন্ট স্কিম থেকে এবং 1,46,50,000 টাকা ব্যয় হয়েছে হাটকো থেকে ঋণের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, জেলা শাসক ডক্টর বিশাল কুমার, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা অসীম সাহা প্রমুখ। এডিসির প্রশাসনিক কমিটির চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মা আজ আগরতলায় এক অনুষ্ঠানে তিপ্রাহাম অটো লোন অনলাইন পোর্টালের উদ্বোধন করেন। তিনি বলেন, এডিসি এলাকায় বসবাসকারী জাতি জনজাতি সকল অংশের গরিব মানুষ যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন তার জন্য কম সুদে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ব্যাটারি চালিত অটো কিনতে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এডিসি প্রশাসন। তিনি বলেন, প্রথম ধাপে 600 জনকে এই অটো দেওয়া হবে। নতুন 3টি ফৌজদারি আইন নিয়ে আজ দক্ষিণ জেলার পোয়াংবাড়ি ব্লকের অন্তর্গত মাধবনগরে এক সচেতনতামূলক সভা হয়। সভায় বক্তব্য রাখেন আইনজীবী মণিদীপ্ত সরকার। তিনি বলেন, নতুন 3টি ফৌজদারি আইন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। রাজ্য পুলিশে আরও 3 জন আধিকারিকের দায়িত্বে রদবদল করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের অবর সচিব জে দত্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আইপিএস চুম্বিকা আর ট্রাফিক পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার মীনা কুমারী দেববর্মা, ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চে অতিরিক্ত পুলিশ সুপার এবং পান্নালাল সেন তেলিয়ামোড়ার এসডিপিও হিসেবে দায়িত্ব নেবেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিয়েনায় অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মারের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, সবুজ শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টার্ট আপ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে বন্ধন। উভয় নেতা পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও মত বিনিময় করেন। বৈঠকের পর একটি প্রেস বিবৃতিতে শ্রী মোদী বলেন, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাস সহ এই মুহূর্তে মানবতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে তারা আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সৌরজোট, দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামো এবং জৈব জ্বালানি জোট সহ ভারতের উদ্যোগে যোগ দিতে অস্ট্রিয়াকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র এবং আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাস ভারত অস্ট্রিয়া সম্পর্কের শক্তিশালী ভিত্তি। তিনি বলেন, পারস্পরিক আস্থা ও স্বার্থের মাধ্যমে সম্পর্ক শক্তিশালী হয়। শ্রী মোদী বলেন, আজ তাঁর এবং চ্যান্সেলর নেহামারের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিশ্বের চলমান সমস্ত সংঘাত নিয়ে উভয় নেতা বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকে তারা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিকে সমসাময়িক ও কার্যকর করার জন্য সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন। অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেছেন,
পরিকাঠামো, সমাজের ডিজিটালাইজেশন এবং বিশাল গতিতে পরিকাঠামো বিকাশের ক্ষেত্রে ভারতের সাফল্য চিত্তাকর্ষক। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে 41 বছরে ভারতের প্রধানমন্ত্রীর অস্ট্রিয়া এটি প্রথম সফরকালে শ্রী মোদী অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভিয়েনার ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার ভিয়েনার হফবার্গ প্যালেসে যৌথভাবে শীর্ষস্থানীয় ভারতীয় ও অস্ট্রিয়ান সিইওদের সঙ্গে একটি ব্যবসায়িক বৈঠক করেন। শ্রী মোদী পরিকাঠামো, পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিন সেক্টর, নতুন এবং উদীয়মান প্রযুক্তি, ফিনটেক, স্টার্টআপ, উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় এবং অস্ট্রিয়ান কোম্পানিগুলির মধ্যে সহযোগিতার উল্লেখযোগ্য সম্ভাবনা তুলে ধরেন। তিনি অস্ট্রিয়ান কোম্পানিগুলিকে ভারতে বিনিয়োগের আমন্ত্রণ জানান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার পৌরোহিত্যে আজ দেশে ডেঙ্গুর বিস্তার রোধে প্রস্তুতির মূল্যায়ন করতে স্বাস্থ্য মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। আজ নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা জানান, মন্ত্রক ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা তৈরি করছে ও রাজ্যগুলির সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে। তিনি জানান যে মন্ত্রক একটি 24 ঘন্টা ডেঙ্গু হেল্পলাইন চালু করবে এবং রাজ্যগুলিকেও আগামী 4-5 দিনের মধ্যে এই হেল্পলাইন চালু করতে বলা হয়েছে। তিনি আরও বলেন যে স্বাস্থ্য মন্ত্রক আরও ভালো সমন্বয় ও পরিকল্পনা করার জন্য শিক্ষা, আবাসন এবং নগর উন্নয়নের মতো মন্ত্রকের সঙ্গে আন্তঃক্ষেত্র এবং আন্তঃবিভাগীয় বৈঠক করবে। তিনি আগামী দুদিনের মধ্যে ঝুঁকিপূর্ণ এবং সমস্যা সংকুল রাজ্যগুলির সঙ্গে বৈঠক করবেন। তিনি কেন্দ্রীয় হাসপাতালগুলিকে ডেঙ্গু চিকিৎসার ওয়ার্ড, নিবেদিত ব্যবস্থাপনা এবং 24 ঘন্টা স্বাস্থ্যসেবার প্রাপ্যতা সহ রাজ্যগুলিকে স্কুলগুলির জন্য নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছেন। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে আজ কলেজ প্রাঙ্গণে বন মহোৎসব পালিত হয়। জাতীয় সেবা প্রকল্প ইউনিটের স্বেচ্ছাসেবকরা কলেজে নিজেদের নার্সারি থেকে চারাগাছ সংগ্রহ করে কলেজ প্রাঙ্গণে রোপণ করেন। এনএসএস এর প্রোগ্রাম আধিকারিক অধ্যাপক অভিজিৎ চৌধুরী এবং কলেজ উন্নয়ন কমিটির সহ সম্পাদক অধ্যাপক মনীষ প্রসাদ বৃক্ষরোপণে ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন। সর্বভারতীয় কর্মসূচি অনুসারে 12 দফা দাবিতে আজ রাজ্যেও সিআইটিউর উদ্যোগে দাবি দিবস পালন করা হয়। এই উপলক্ষে আগরতলার সিআইটিউ কার্যালয় থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ওরিয়েন্ট চৌমুল ত্যাগ জমায়েতের সিটু রাজ্য সভাপতি মানিক দে বলেন, 12 দফা দাবির মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শ্রমিকদের সমকাজে সমবেতন প্রদান, নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা চালু করা ইত্যাদি। তিনি রাজ্যে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী ও পাম্প অপারেটরদের সঠিকভাবে সময়মতো বেতনও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। শ্রী দে চুক্তিবদ্ধ শ্রমিকদের ন্যূনতম 26,000 টাকা বেতন প্রদানের দাবি জানান। রাজ্যে বেশ কিছু বিদ্যালয় বন্ধ করে দিতে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আজ আগরতলা শহরে যুব কংগ্রেস ও এনএসইউআই বিক্ষোভ মিছিল সংগঠিত করে। মিছিলে নেতৃত্ব দেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, প্রদেশ কংগ্রেসের প্রচার সম্পাদক আমির হোসেন। বিক্ষোভ মিছিলটি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছতেই পুলিশ তার গতিরোধ করে। আজ বিলোনিয়ার দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে আশা ফেসিলিটারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্টপ ডায়েরি অভিযান সফল করা, বাড়ি বাড়ি গিয়ে লবণে আয়োডিন পরীক্ষা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে গৃহীত কর্মসূচিগুলি রূপায়ণে আশাকর্মীদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়। বক্তব্য রাখেন জেলা আশা প্রোগ্রাম ম্যানেজার দীপশিখা সোম এবং জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের মিডিয়া এক্সপার্ট মানস চক্রবর্তী। ট্রেনের সুগম ও সুরক্ষিত চলাচলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান দুটি ক্যাটাগরি তথা লোকো পাইলট ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সহ রানিং রুম স্টাফদের জন্য রানিং রুমগুলিতে সর্বোত্তম সুযোগ সুবিধা প্রদানের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলের সর্বদা একনিষ্ঠ ও আন্তরিক। উত্তর পূর্ব সীমান্ত রেলের আধুনিক সুযোগ সুবিধা সহ মোট 42টি রানিং রুমের প্রত্যেকটিতে সংযুক্ত শৌচালয় সহ পর্যাপ্ত আয়তনের ডাবল বেডের সাউন্ডপ্রুফ রুম, ধ্যান এবং যোগ অনুশীলন করার জন্য ধ্যান কক্ষ রয়েছে। তাছাড়াও বিশুদ্ধ পানীয় জল, পর্যাপ্ত খাবার দাবার এবং আধুনিক সরঞ্জাম সহ জিমনেশিয়াম ইত্যাদি রয়েছে। এই সুবিধাগুলি লোকো পাইলট ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মতো রানিং স্টাফদের প্রদান করা হয়, যাতে কর্তব্য শেষ করার পর তারা শারীরিক ও মানসিকভাবে পর্যাপ্ত বিশ্রাম লাভ করেন এবং সতেজ ভাব নিয়ে পুনরায় তাদের কাজ শুরু করতে পারেন। ফুটবল ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত দুটি খেলায় শরৎ সংঘ ও উমাকান্ত কোচিং সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শরৎ সংঘ 13-0 গোলে আমরা কজনাকে হারিয়ে দেয়। একই মাঠে অপর খেলায় উমাকান্ত কোচিং সেন্টার 1-0 গোলে কদমতলী যুব সংস্থাকে পরাজিত করে। আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। আগামী 8ই আগস্ট রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, গণনা 12ই আগস্ট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আইজিএম হাসপাতাল সংলগ্ন হরিজন কলোনিতে নবনির্মিত হরিজন আবাসনের আজ উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিয়েনার অস্ট্রিয়ায় চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ শরৎ সংঘ উমাকান্ত কোচিং সেন্টার জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।